নতুন কাজের মাসির উপরে এবার সন্দেহ হওয়া শুরু হয়ে গেল স্রোতের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রায়ের সাথে দেখা করার জন্য রায়ের শ্বশুরবাড়িতে গিয়ে স্রোত হাজির হয়, ঠিক সেই মুহূর্তেই স্রোতের সামনে যখন কাজের মাসি ছদ্মবেশ ধারণ করে নীরু এসে স্রোতকে জল দেয়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই, তাহলে ইনিই সেই কাজের মাসি নতুন, যে কিনা অনির্বাণ দাদাভাই যাকে কিনা তোর জন্য ঠিক করেছে, তা কাজ কেমন করে। ঠিক সেই মুহূর্তে নীলু ঘুমটা নাড়ালে বলতে থাকে যে সেই হিসেবে তোকে দিতে হবে নাকি, যত সব। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, আমার কিন্তু বিষয়টা মোটেও ঠিক বলে মনে হচ্ছে না, যত যাই হয়ে যাক না কেন। আমি শুনেছি, যদিও তুই আমাকে বললি যে ওর চেহারাটা নাকি একবারে ঝলসে গিয়েছে সিলিন্ডার ব্লাস্ট হওয়ার ফলে, কিন্তু তার শর্ত তোর একবার হলেও নিচে থেকে আগ বাড়িয়ে ওর চেহারাটা দেখা দরকার ছিল। তুই যদি বলিস তাহলে আমি একবার দেখি, কারণ এরকম করে চেহারা না দেখে অচেনা অজানা একটা মানুষকে তুই বাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়েছিস, তাও আবার পুরো বাড়িতে তুই এখন একা। এবার যদি ও তোর উপরে কোনো রকম কোনো আঘাত আনার চেষ্টা করে বা তোকে মেরে ফেলার চেষ্টা করে, তাহলেও তো কাক পক্ষে তো টের পাবেন না। তার থেকে বড় কথা, তুই এই সম্পূর্ণ বাড়িতে একা। এবার যদি ও কোনো কিছু চুরি চাকারি করে এখান থেকে বেরিয়ে পড়ে, তাহলে তুই কী করি বা ওকে চিনবি কে এই ঘুমটা আড়ালে ছিল, সেটাই বা তুই পুলিশকে কী করে বলবি বলতো। দিদিভাই একটু সাবধান হো, এতটা বোকাশোকা হয়ে আর যাই হোক না কেন এখনকার যুগে থাকা যায় না। দিদিভাই তুই কেন বুঝতে চাইছিস না বলতো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে বড্ড বেশি ঘর সংসারে পাকা মেয়ে হয়েছে, তুই এসব নিয়ে একদম ভাবিস না। তো যথেষ্ট পরিমাণে বিশ্বস্ত, ও কয়েকদিন যাবতই তো আমার বাড়িতে কাজ করছে। ও যে পরিমাণে যে সুন্দর করে সকল কাজগুলো করে, তোকে আর আমি কী বলবো। তাহলে শুধু শুধু মেয়েটাকে এরকম করে ওর প্রাইভেসি নষ্ট করে কী বা লাভ বলতো, ওর চেহারা দেখে আমি করবোই কী বলতো। আমার তো মূল কথা ওর কাজ দিয়ে, তাই না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই, এখনকার যুগে এরকম করে এতটা অসাবধানতা না শুধুমাত্র তোর ক্ষেত্রেই সম্ভব। অন্যদিকে অনির্বাণ অফিস থেকে ফিরে আসা মাত্রই সার্থকও চলে আসে স্রোতকে পিক করার জন্য, এবং ঠিক সেই মুহূর্তেই অনির্বাণকে সার্থক বলতে থাকে যে অনির্বাণ দা, তার শর্ত তুমি নিজে থেকে একটু এই মহিলা সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করো, কারণ মহিলা কিন্তু বেশ সন্দেহভাজন বলে আমার অন্তত মনে হচ্ছে। আর স্রোত খুব একটা খারাপ কথা বলেছে বলে তো আমার অন্তত মনে হয় না। তুমি একা একটা বাড়িতে রায় দিদিভাইকে রেখে চলে যাও, ওর ভরসা কি বিশ্বাস আছে তোমার ওর উপরে বলো তো। ও কী এমন রাজকার্য উদ্ধার করে দিয়ে গিয়েছিল। অমিতাদির ব্যাপারটা সম্পূর্ণরূপে ভিন্ন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এই বিষয়টা নিয়ে আমিও রায়কে যথেষ্ট পরিমাণে প্রেশার দিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও রায় দিদিভাই, তোমাদের তো তোমরা খুব ভালো করে জানো যে কতটা নরম মনের মানুষ ও, কোনো মতেই কারোর উপরে সন্দেহ করতেই চায় না। অন্যদিকে স্রোত নিজে থেকে যেচে পড়ে যখন সেই কাজের লোকের কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই বাড়িতে যে কাজের লোকের প্রয়োজন আছে সেটা কী করে জানলে, নয়তো বা অনির্বাণ দাদাভাই তো সেরকম কোনো বিজ্ঞাপনও দেয়নি, তাহলে তুমি হুট করে এই বাড়িতেই কেন এলে। এমন কোনো কথা তো আমি শুনিনি যে তুমি পাড়ার অন্য কারো কাছে গিয়েছো। আমি তো পাড়ার কয়েকটা মাসির কাছে গিয়ে খোঁজ নিলাম তোমার সম্পর্কে, ওই কেউ তো তোমার সম্পর্কে কোনো খোঁজ দিল না। আর তুমি কি এই পাড়ায় নতুন কাজ করতে এসেছো, কারণ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে কেউ তো তোমার সম্পর্কে কিছুই জানে না। তাহলে তুমি দুম করে এ বাড়িতেই কেন ঢুকে পড়লে বলো তো। এর পেছনে কি তোমার কোনো মতলব আছে? যদি তোমার কোনো খারাপ মতলব থেকে থাকে, তাহলে তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, তুমি আমার রায় দিদিভাইকে বোকা ভাবলে ভাবতে পারো, কিন্তু আমি কিন্তু অতটা বোকা না আমার রায় দিদিভাইয়ের মতন, তাই আমার চোখকে ফাঁকি দেওয়ার একদম তুমি চেষ্টা করবে না। ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে তুমি এখনো সময় আছে, সত্যটা বলো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।